প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে অধ্যয়নরত 2020-21 শিক্ষাবর্ষে, তাদেরকে আমরা ঢাকা সিটি কলেজের অনলাইন ক্লাসের অর্থনীতি ক্লাসে স্বাগত জানাচ্ছি। অর্থনীতি প্রথম পত্রের ক্লাসে তো আমরা দেখছিলাম আমাদের অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায়। তো নবম অধ্যায়ে আমাদের টপিক ছিল সামগ্রিক আয় ব্যয়। তো শেষ ক্লাসে আমরা যেটা দেখেছিলাম, আমরা জিডিপি দেখছিলাম। আমাদের টপিকগুলোর মধ্যে হয়তো এখানে একটু অর্ডার একটু ওলটপালট আছে, কিন্তু সেটা থাকলেও আমাদের সমস্যা নেই। আমরা এখন আমাদের টপিকগুলোকে যেভাবে সাজাচ্ছি ঠিক সেভাবে সাজালেও আমাদের কনসেপ্টে কোনো সমস্যা হবে না। তো এখন আমরা আসি আমাদের শেষ টপিকটায় আমরা যেটা দেখেছিলাম, সেটাকে আমরা সেখানে দেখেছিলাম যে আমাদের ছিল সেখানে আমাদের ছিল যে আমরা বলেছিলাম, আমি ইংরেজিতেই লিখছি, আমরা বলেছিলাম জিডিপি সমান সমান আমাদের ছিল সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স, আরেকটাকে আমরা বলেছিলাম মাইনাস এম। তো এটা ছিল আমাদের জিডিপি এর ডেফিনিশন আমরা বলেছিলাম। তো সেখানে আমরা ব্যাখ্যা করতে যে আমরা প্রথম অংশটুকু ব্যাখ্যা করেছিলাম, আমরা এই অংশটুকু ব্যাখ্যা করেছিলাম, এই যে এই অংশটুকু ব্যাখ্যা করেছিলাম। তো এরপরে আমাদের বাকি ছিল হলো এক্সপোর্ট আর ইম্পোর্ট। তো এখন আমরা আসি, আমরা যদি দেখি যে এক্সপোর্ট আর ইম্পোর্ট, তাহলে সেক্ষেত্রে আমাদের এক্সপ্লানেশনটা কি হবে সেটা আমরা বলেছিলাম যে এটা একটু আমাদের কেয়ারফুলি খেয়াল করতে হয়। এটাকে আমরা বলেছিলাম, এক্সটাকে আমরা বলেছিলাম এক্সপোর্ট, আর এমটাকে আমরা বলেছিলাম ইম্পোর্ট। আর আমরা জানি যে যদি প্লাস মাইনাস কোনো কিছুকে করা হয় তাহলে সেটা একটা নেট রেজাল্ট দেয়, যেটাকে আমরা বলি, এখানে যদি আমরা বলতে পারি যে আমাদের নেট এক্সপোর্ট বা নেট ইম্পোর্ট, তাহলে সেক্ষেত্রে আমাদের হবে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট করলে আমরা এখান থেকে পাই হলো নেট এক্সপোর্ট। তাহলে এক্সপোর্ট মাইনাস যদি আমরা ইম্পোর্ট করি তাহলে সেটাকে বলা হয় নেট এক্সপোর্ট। এটা মনে রাখাটাই বেটার, এটাকে আমরা বলি নেট এক্সপোর্ট। নেট এক্সপোর্টটাকে আমরা লিখি হলো এভাবে লেখা হয়, এক্স এন দিয়েও লেখা হয়, অথবা এটাকে আমরা এন এক্স দিয়েও লিখতে পারি, এন এক্স দিয়েও আমরা নেট এক্সপোর্টটাকে ডিফাইন করতে পারি। তো এখন আমরা আসি, আমরা তোমরা এখানে চ্যাট বক্সে তোমাদের নাম রোল নাম্বার দিয়ে দিও, নাহলে কিন্তু তোমরা অ্যাবসেন্ট হয়ে যাবে। তো এখন আমরা বলছি এই যে নেট এক্সপোর্ট, এখানে আমরা বলেছিলাম যে এখানে আমাদের এক্সপোর্টটা হলো ব্যয় নাকি আয়, আমাকে বলতে পারবে এক্সপোর্টটা আমাদের ব্যয় নাকি আয়? স্যার আয় স্যার। এক্সপোর্টটা হলো আমাদের আর্নিং, আর ইম্পোর্টটা হলো কি আমাদের এক্সপেন্ডিচার। তো এক্সপোর্টটা যে আর্নিং, এই আর্নিংটা কি টাকার অঙ্কে হয় নাকি অন্য কোনো অঙ্কে হয়? রপ্তানিটা থেকে যে আয়, স্যার টাকার অঙ্কে স্যার। রপ্তানিটাকে আমরা টাকার অঙ্কে মেজার করি, বলো? জি স্যার। রপ্তানিটাকে আমরা টাকার অঙ্কে মেজার করি নাকি অন্য কোনো কারেন্সিতে মেজার করি? যেমন আমি যদি ইন্ডিয়ার সঙ্গে রপ্তানি বাণিজ্যে লিপ্ত হই, ধরলাম বাংলাদেশ থেকে ইলিশ মাছ ইন্ডিয়াতে যাচ্ছে, তো সেক্ষেত্রে তুমি কি বলবে যে ইন্ডিয়া আমাদেরকে তোমার টাকা দিবে? কারণ ইন্ডিয়ার কাছে তো টাকা নেই, তাহলে ইন্ডিয়া তোমাকে কি দিবে? স্যার রুপি স্যার। হয় তোমাকে রুপিতে পে করবে, না হয় বাংলাদেশ বলতে পারে যে না না না, আমি রুপিতে কনভার্ট, রুপিতে আমার ট্রেড করতে অসুবিধা হয়, বাইরের অন্যান্য কান্ট্রির সঙ্গে তো আমাকে ডলার দিয়ে রপ্তানি করতে হয়, তা তুমি আমাকে ডলারে পে করবে। ঠিক আছে, যেমন এখন আমি যদি বলি যে সেম সেম ওয়েতে যদি আমি বলি যে ধরলাম আমেরিকা বাংলাদেশ থেকে বাংলাদেশে এক্সপোর্ট করে, ধরলাম কম্পিউটার, তো আমেরিকা কি এখন বাংলাদেশের টাকা নেবে? নো স্যার। তাহলে বাংলাদেশের আমেরিকা থেকে কিনতে গেলে কি থাকতে হবে তার কাছে? ডলার। ডলার। ডলার থাকতে হবে। তো সেক্ষেত্রে ডলার তাকে উপার্জন করতে হয়। তো বাংলাদেশ ডলারটা উপার্জন করে কি করে? ডলারটা উপার্জন করে সে এক্সপোর্ট করে, তাই তো? এভাবে সে ডলারটা তার আসে। বুঝতে পেরেছো? তাহলে আমরা বলছি কি যে এক্সপোর্ট থেকে আমরা আর্ন করলাম কি? আমরা কি আর্ন করলাম? ডলারটা আমরা কি করেছি? উপার্জন করেছি, তাই তো? এক্সপোর্ট থেকে আমাদের ডলারটা উপার্জন আসে। ওকে, এবার দেখো, জি এখন আমি যদি বলি যে তাহলে ইম্পোর্ট থেকে আমাদের কি হয়? ইম্পোর্ট থেকে কি হয় বলো? ইম্পোর্টটা কি আমাদের ইনকাম, নাকি এটাকে আর্নিং, নাকি এক্সপেন্ডিচার? ব্যয় নাকি আয়? এটা আমাদের
স্যার ব্যয় স্যার। এটা আমাদের ব্যয় স্যার, এটা ব্যয়। এক্সপেন্ডিচার। তাহলে এটা কি এক্সপেন্ডিচার? এক্সপেন্ডিচারটা তুমি করো কিসে? ডলার টার্মে করো, কারণ ডলার হলো আমাদের ওয়াইডলি অ্যাকসেপ্টেড কারেন্সি, ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড কারেন্সি। তো এখন আমরা বলছি কি যে তাহলে এটা তোমার হলো এক্সপেন্ডিচার। তাহলে এখন কোশ্চেন বলো যে আমরা এখানে ধরো তোমার সি এর মধ্যে আমরা কি নিয়েছিলাম? ভোগ ব্যয় নিয়েছিলাম, ব্যক্তির ভোগ ব্যয় এটা। আয়ের মধ্যে আমরা নিয়েছিলাম বিনিয়োগ ব্যয়, এটা ব্যক্তির ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ। জি এর মধ্যে আমাদের সবকিছু সরকারের আসে, সরকারের ভোগ ব্যয় আর বিনিয়োগ ব্যয়। আর ইম্পোর্টটা হলো আমাদের আমদানি, তাহলে এটা আমাদের একটা ব্যয়, এটা আমরা এক্সপেন্ডিচার লিখেছি, তাহলে এটা কি একটা ব্যয় না? এই যে দেখো এক্সপোর্টটা আমাদের কি ব্যয় না? এই ইম্পোর্টটা, জি স্যার। ইম্পোর্টটা আমাদের ব্যয়। তাহলে এখন আমি যদি বলি ইম্পোর্টটা কি সি এর মধ্যে আছে, বলো ভোগের মধ্যে কি সি এর মধ্যে আছে ইম্পোর্টটা? জি স্যার। এখন আমি যদি বলি ইম্পোর্টটা কি আমাদের আয়ের মধ্যে আছে? তোমরা যারা বুঝবে না কিন্তু সাথে সাথে আমাকে থামিয়ে কোশ্চেন করতে পারবে। ইম্পোর্টটা কি আয়ের মধ্যে আছে? জি স্যার। নো স্যার। ইম্পোর্টটা কি জি এর মধ্যে আছে? সাথে সাথে থামিয়ে আমাকে কোশ্চেন করা যাবে। বুঝতে না পারলে বলবা যে স্যার বুঝতে পারিনি। স্যার এটা তো এখানে নাই, এখানে তো সরকারি সব আইবে। সরকারের আয় ব্যয়ের মধ্যে থাকবে যে না, এর যেমন ভিতর- সরকারের ভোগ ব্যয়। তাহলে সরকারের কর্মচারীরা কি তোমার একটু হেয়ার স্টাইল করার জন্য কি তারা তাদের ছেলে মেয়েদের জন্য কি ব্যয় করে না? করতে পারে। জি স্যার। আর আমরা হেয়ার স্টাইলটাকে অতটা গুরুত্ব দিই না, কারণ হেয়ার স্টাইল আবার অনেক ক্ষেত্রে আমাদের সোসাইটিতে এটাকে ভালো চোখে দেখা হয় না। বলা হয় যে সে হয়তো আমাদের নিয়ম কানুনের মেনে চলছে না, বাবা মায়ের কথা মতো চলছে না। কারণ কোনো বাবা মাই আমরা জানি যে পছন্দ করে না যে তার হেয়ার স্টাইলটা একটু অন্যরকম হোক। আমরা বলছি যে তার জন্য একটা দামি ঘড়ি এনে দিল বাইরের দেশ থেকে, সেটা হতে পারে। ঠিক আছে, তো এখন দেখো, তো আমরা বলছি কি যে আমরা ধরলাম কি যে সিপ আই জি, আবার সরকার যদি ইনভেস্টমেন্ট করে তার মধ্যে আমাদের ইম্পোর্ট আছে। এখন আমরা একটা সহজ একটা হিসাব করি, দেখো আমরা ধরলাম আমাদের কনসাম্পশন হলো 100, ওকে, বুঝতে পেরেছো? আর ধরলাম ইনভেস্টমেন্ট হলো আমাদের 200, ওকে। না, ইনভেস্টমেন্টটা আমাদের তুলনামূলকভাবে যা কনসাম্পশন হয় তার চাইতে কম হয়, ধরলাম 50। তার চাইতে আবার আমাদের সরকারি ব্যয়টা আরেকটু কম ধরলাম, আমরা 40 ধরলাম, ওকে। কিন্তু আমাদের ইকোনমিতে কিন্তু সরকারি ব্যয়টা বেশি। এবার দেখো, এবার তুমি বলছো যে তুমি যা ইম্পোর্ট করেছো সেটা কত, তুমি একটা সাপোজ ধরে নাও, ভ্যালুটা ধরো যে তুমি এত ইম্পোর্ট করেছো, কত ধরবে, যা একটা ভ্যালু ধরো। স্যার 1000। না না না, তোমার 100 টাকা তোমার ইনকামের এত টাকা দিয়ে তুমি তো এর মধ্যে টোটাল ভ্যালুটাই তো তোমার 90, তার মধ্যে 1000 টাকা হবে কি করে? তোমার তো যা ভ্যালু হবে তা নিঃসন্দেহে এগুলোর চাইতে কম হবে। জি স্যার। স্যার তাহলে 10 তুমি স্যার। ধরো 40 টাকা সমান তুমি, বা আমরা ধরলাম 20 টাকা সমান তুমি ইম্পোর্ট করেছো, তাই না? আমরা এটা 1000 কেন নিলাম না, আমাকে বলতে পারো যে এটা কেন 1000 নিলাম না আমরা? 1000 নিলে তো আমাকে ধার, আমি ইনকামই করেছি হলো তোমার ধরো 190 টাকা, তাহলে ধার করে খেতে হবে আমাকে তখন তোমার অনেক বেশি, বাইরের দেশ থেকে ধার নিতে হবে। এবার দেখো তো, এবার দেখো তাহলে এই 20টা আসলে কি? এটা কি এই ডলার টার্ম না তোমার? 20টা কি বলো, 20টা কি? 20 ডলার না ধরলাম? এই কথা বলো। জি স্যার। কোশ্চেন স্যার, বুঝতে না স্যার পারলে এখানে কিন্তু আমি আমাকে একটু জিজ্ঞেস করবে। বুঝলাম না স্যার, এখানে একটু বুঝলাম না এই যে এই এখানে যে কিভাবে কি নিলেন আমি। আচ্ছা ধরো আমি তোমার এক্সপোর্টটা কিন্তু এখনো নেইনি, দেখো এক্সপোর্টটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি, তাই না? জি স্যার। এক্সপোর্টটাকে আমি নিয়েছি, বলো আমি ভোগ ব্যয় কত নিয়েছি? 100। বিনিয়োগ ব্যয় নিয়েছি 50, সরকারি ব্যয় কত নিয়েছি? 40। এখন দেখো 40। তুমি কি ভোগ ব্যয় বেশি কর, ভোগ ব্যয় যা করো তার চেয়ে থেকে সরকারকে বেশি ট্যাক্স দাও তোমার ভোগের জন্য যা না ব্যয়, অবশ্যই না। তাহলে আমি তার চেয়ে কম নিয়েছি। এবার দেখো তুমি যা ভোগ করো তার চেয়ে কি বেশি সঞ্চয় করো? না তুলনামূলক কম, এজন্য আমি 50 টাকা নিয়েছি। এটা কিন্তু ওভারঅল ইকোনমির একজনেরটা হিসাব করলে হবে না, এটা কিন্তু সমস্ত ইকোনমিটা আমি ধরছি, সমস্ত ইকোনমির ভোগ, জি সমস্ত ইকোনমির বিনিয়োগ, সমস্ত ইকোনমির সঞ্চয়টা আমি চিন্তা করছি। তুমি হয়তো ভাবছো যে একজন ব্যক্তি তো এমন হতে পারে অনেক বেশি ধনী, সে তো যা ইনকাম করে তার বেশিরভাগটা সে সেভ করে, কিন্তু তুমি যদি ওভারঅল ইকোনমি ধরো সেটা কিন্তু সম্ভব না। স্যার, এখানে এক্সপোর্ট ইম্পোর্ট এটা নেবেন না। এক্সপোর্টটা আমি কেন নেই না সেটার আমি ব্যাখ্যা দিচ্ছি। এবার ধরো তুমি বলছো যে ঠিক আছে ফাইন, এখন তুমি দেখো যে এই 100 টাকা যে তুমি খেয়েছো, এই 100 টাকার মধ্যে তুমি দেখছো যে এখানে তোমার $5 আছে, এখানে তোমার $5 আছে, ওকে জি স্যার। ওকে। এবার আমরা আসি, এবার আমরা আসি দেখো এখান থেকে
এটা আমরা নিচ্ছি, এখানে ধরলাম আমাদের তুমি ধরো সাপোজ, আচ্ছা এটা বোধহয় $10 নিলে বেটার হতো। তুমি ধরো এটা $10, আমরা $10 লিখি, ধরো এটা $10, ওকে। একটু আমরা সংখ্যাটাকে একটু চেঞ্জ করে নিই, $10, সরি $10, ওকে। $10 তুমি ভোগ করেছো। আর ধরলাম তোমার এই যে জিনিসপত্রগুলো বাইরের দেশ থেকে আনছো সেগুলোর ভ্যালু হলো $5। আর সরকারি ব্যয় তো, সরকারের কর্মচারী তো আর সারা বাংলাদেশের সবাই না, আমরা ধরলাম সরকারি ব্যয় আর বিনিয়োগ ব্যয় দিয়ে তোমার এখানে $5 খরচ হয়েছে। এগুলো কিন্তু সব ডলার। কারণ কি ডলার বলছি কেন বলো তো? এই ডলার বলছি কেন বলো? এই আমাকে ডলার বলছি কেন একটু উদাহরণ দাও। এই বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? নাহলে আমি বলবো আর কি। শুভ বলো। শুভ কি আমাকে স্যার বুঝি নাই স্যার। এইটা হলো তুমি যে ইম্পোর্ট করেছো, দেখো তো ইম্পোর্ট কি তুমি টাকা দিয়ে করতে পারো নাকি তোমাকে ডলার দিয়ে করতে হয়? ডলার দিয়ে করতে হবে ইম্পোর্ট। ডলার দিয়ে করতে হয়, এই জন্য আমরা বললাম এটা হলো তোমার ডলার। এখন আমি বলছি কি যে এগুলো টাকার সঙ্গে কনভার্ট করেছি না, এগুলো সব তো তুমি টাকার হিসাব অঙ্ক হিসাব করছো, কারণ তুমি এগুলো তো সব দেশের বাজার থেকে কিনেছো, তাই না? ধরলাম এগুলো তুমি দেশের বাজার থেকে কিনেছো কারণ তোমার ডোমেস্টিক প্রোডাকশন। এই কথা না বললে কিন্তু আমি বুঝতে পারবো না যে তোমরা বুঝতে পারছো কিনা। জি স্যার। তুমি যে হেয়ার স্টাইলের জন্য যে ইয়েটা কিনেছো সেটা তুমি কোথা থেকে কিনেছো? দেশের বাজার থেকে কিনেছো। আমাদের দেশ বাংলাদেশ থেকে স্যার। তা তুমি দেশের বাজার থেকে তো আর ডলার দিয়ে কেনোনি, সেটা কি দিয়ে কিনেছো? টাকা দিয়ে। টাকা দিয়ে কিনেছো। তো এখন আমি যদি বলি ধরো তুমি এটা $5 লিখেছি, তাহলে তুমি এখন আমাকে কি বলতে পারো তাহলে এখানে আমরা $1 সমান কয় টাকা নিয়েছি? আমরা সহজ করার জন্য এখানে আমরা ধরে নিয়েছি $1 সমান কত? 1 টাকা ধরে নিয়েছি, টাকা। কিন্তু আমরা ধরে নিয়েছি, আমরা কিন্তু সেটা বলিনি যে $1 সমান কত। আমরা কিন্তু জাস্ট সহজ এক্সাম্পলের জন্য $1 সমান 1 টাকা ধরে নিয়েছি। তাহলে তোমার $5 দিলে তোমার সেটা টাকায় কনভার্ট করো, তুমি $10 দিলে তুমি 10 টাকা সমান কিনেছো ডোমেস্টিক মার্কেট থেকে, সহজ হিসাব। আমরা কিন্তু এখন জাস্ট বুঝতে চাচ্ছি যে আমাদের কত করে, আমাদের কিন্তু ডলারের ভ্যালু 85-90 অলমোস্ট। তো এখন আমরা আসি, এবার দেখো তাহলে তুমি এই $20 সমান খেয়েছো, তাই না? এই যে 10, 5, 15, তাহলে তুমি কয় ডলার খেয়েছো দেখো, কয় ডলার তোমার পকেট থেকে বের হয়ে গেছে? তুমি এটা বাইরের দেশকে দিয়ে দিয়েছো না? কথা বলো। এটাকে তুমি বাইরের দেশকে দিয়েছো, আমাকে কথা বলে বোঝাও, জানাও জি স্যার। দিয়েছো বলো। কারণ এগুলো কোন দেশে তৈরি হয়েছে? স্যার বাইরের দেশে। বাইরের বাইরের দেশে দেশে। বাইরের দেশে তৈরি হয়েছে, কিন্তু সেটার জন্য বাইরের দেশকে পে করতে হয়েছে, তাই না? ইয়েস স্যার। যেমন তুমি যদি আমেরিকাতে যে একটা বাংলাদেশি কাপড় কেনো, তার পেমেন্টটা কে পায়? বাইরে তার পেমেন্ট কি বাইরে আমেরিকা পায় নাকি বাংলাদেশ পায়? বাংলাদেশ পাইছে। বাংলাদেশি তৈরি একটা পোশাক তুমি আমেরিকাতে যে কিনেছো, তাহলে সেই ইনকামটা কার আসে? এটা স্যার আমেরিকা। বাংলাদেশে। আমেরিকা স্যার। এই আমেরিকা কিভাবে হয়? বাংলাদেশ থেকে তারা কিনেছে না? বাংলাদেশের। বাংলাদেশকে হয়, সেটা বাংলাদেশের হয়। তাহলে আমি যদি বলি যে তুমি একটা আমেরিকান কম্পিউটার কিনেছো, সেটার ইনকাম কার কাছে যায়? আমেরিকা করেছে স্যার। কে? ল্যান্ড লেবার ক্যাপিটাল কে ইউজ করেছে? আমেরিকা ইউজ করেছে, তাহলে তার পেমেন্টটা আমেরিকা। আমেরিকার কাছে যাবে। তুমি শুধু এখান আমেরিকা। থেকে যে ট্রেড করেছো, বাইরের দেশ থেকে নিয়ে এসছো, তার জন্য একটা পেমেন্ট তুমি পেতে পারো। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, তাহলে এবার দেখো, এখন আমি যদি বলি যে এই যে $20 বা এই 20 টাকা, এটা তুমি এক্সট্রা খেয়েছো না? আমি যদি Yes, এক্সপোর্ট sir. হিসাব না করি, এক্সপোর্ট হিসাব যদি না করি, তাই এই 20 টাকা তুমি কোথায় পেয়েছো? এই $20 তুমি কোথায় পেয়েছো? যদি আমি এক্সপোর্ট হিসাব না করি, তাহলে দেখো তো এই $20 তোমাকে কি করতে হয়েছে? ব্যয় করতে হয়েছে স্যার। $20 তোমাকে ধার করতে হয়েছে না? ইয়েস স্যার। কার কাছ থেকে ধার করেছো? বলো, বাংলাদেশ থেকে কোনো ইয়া থেকে স্যার, ব্যাংক। যার অতিরিক্ত আছে এই ডলারটা, যে তোমাকে ধার দিতে রাজি আছে, সারপ্লাস আছে যার, সারপ্লাস আছে কার? সারপ্লাস অফ কি? ডলারের সারপ্লাস আছে যার। এই তোমরা কি একটু কষ্ট হচ্ছে বুঝতে? বলো। ইয়েস স্যার, একটু কষ্টই হচ্ছে। হ্যাঁ, সেটা আমি বুঝতে পেরেছি। তো তুমি আপাতত দেখো যে তোমরা শেষমেশ বুঝতে পারো কিনা। এখন দেখো এই $20 তোমাকে ধার করে খেতে হবে, কারণ তুমি তো ডলার তৈরি করতে পারো না। তুমি বাইরের দেশ থেকে $20 সমান জিনিস খেয়েছো বা বিনিয়োগ করেছো বাইরের দেশের $20 সমান। তাহলে যদি তোমার $20 কোনোভাবে উপার্জন না হয়, তাহলে এই $20 তোমাকে কি করতে হবে? তুমি তো নিজে $20 বানাতে পারবা না। তোমার তো আর ব্যাংকে Yes, ডলার sir. বানানোর ক্ষমতা নেই, ডলার বানানোর ক্ষমতা আছে শুধু আমেরিকার। তাহলে তোমাকে এই $20 কি করতে হবে বাইরের দেশ থেকে?
ধার করতে হবে। ধার করতে হবে। তো বাইরের দেশ থেকে তুমি ধার করলে, ধরলাম $20 $20 তুমি ধার করেছো বা $20 তুমি ধার করেছো বাইরের দেশ থেকে। এখন আমেরিকা কি তোমাকে এরকম আজীবন ধার দিয়ে যাবে? না। না স্যার। তাহলে এই যে $20 তুমি ধার করেছো, দেখো তো এই $20 তাকে পরিশোধ করতে হবে। তুমি তাকে কিভাবে পরিশোধ জি করবে? স্যার। কিভাবে পরিশোধ করবে? তাহলে তোমাকে $20 কি করতে হবে? $20 কি করতে হবে? এই উপার্জন করতে হবে না? উপার্জন করে জি স্যার স্যার। ঋণ শোধ সেই করতে উপার্জনটা হবে। কোত্থেকে আসবে? উপার্জনটা আসবে কোত্থেকে? উপার্জনটা কোত্থেকে আসবে? এই $20 কোত্থেকে আসবে? রপ্তানি করে। রপ্তানি করে আসবে। এখন আমি যদি বলি তুমি যা রপ্তানি করেছো সেগুলো কি তোমার দেশে উৎপাদিত? ডোমেস্টিক প্রোডাক্ট? জি জি স্যার। জি তাহলে স্যার। তো তোমার দেশের বাউন্ডারির মধ্যে আছে। ওকে? জি স্যার। তাহলে দেখো তো এই যে জি ডলারটা, এই ডলারটা যদি আমরা হিসাব না করি, মানে যদি আমরা বলতাম যে এক্সপোর্ট, ইম্পোর্টটা আমাদের এর মধ্যে আসবে না। কারণ এটা তো বাইরের জিনিস আমরা খাচ্ছি। কিন্তু একটা জিনিস দেখো তো, তুমি দেশের জিনিস খেতে পারতে, সেইটা না খেয়ে তুমি বাইরের দেশে রপ্তানি করে তার বিনিময়ে তুমি অন্য জিনিসটা খাচ্ছ। তাহলে তোমার এখানে যে ডোমেস্টিক প্রোডাকশন, সেটা যদি আমরা বিনিময় ধরি, তাহলে দেখো তো একটা আমার ডোমেস্টিক প্রোডাক্টটা বিনিময়ে আমি আরেকটা প্রোডাক্ট খাচ্ছি, সেরকম বোঝায় না? বুঝলাম না স্যার একটু। আমি যদি বলি ইম্পোর্ট, ইম্পোর্টটা কার দেশের দ্রব্য? আমাদের দেশের। তাই ইম্পোর্টটা আমাদের দেশের দ্রব্য হবে কি? না বাইরের দেশে স্যার। সরি স্যার ভাই। আমি ধরলাম এইচপি কম্পিউটার, এইচপি কম্পিউটারটা কোন দেশের? আমেরিকার। আমেরিকা। আমেরিকা। যদি আমেরিকার স্যার এইচপি, আমেরিকা। হ্যাঁ, যদি আমেরিকার হয়, তাহলে দেখো তো আমি ডোমেস্টিক প্রোডাকশনে কি বলেছি? আমার দেশের বাউন্ডারির মধ্যে উৎপাদিত হতে হবে, তাই না? দেশের বাউন্ডারির মধ্যে উৎপাদিত হতে হবে না? ইয়েস স্যার। তাহলে এইচপি ল্যাপটপটা কি আমার দেশের বাউন্ডারির মধ্যে জি নাকি স্যার। বাউন্ডারির বাইরে? স্যার বাউন্ডারির বাইরে। এটা কি আমেরিকা না? বাইরে। এটা কি আমেরিকা না? আমেরিকার স্যার। তাহলে আমি জিডিপি এর Yes, মধ্যে আমেরিকার ভোগ কেন ঢুকালাম আমার এই কনসাম্পশনের মধ্যে? ভোগ ব্যয়ের মধ্যে আমি কেন আমেরিকারটা ঢুকালাম এখানে? বলো, আমাকে উদাহরণ দাও, এবার বলো কেন? কারণ দেখো স্যার তো, ঢোকালাম কি আমি ওইখান থেকে ঋণ নিয়েছি থেকে? কারণ দেখো তো তুমি একটা প্রোডাকশন লস করেছো না, যেটা তুমি ভোগ করতে পারোনি? কোনটা বলো তো? কোনটা তুমি ভোগ করতে পারোনি যেটা আমেরিকাকে দিয়েছো? তোমার দেশীয় প্রোডাকশন যেটা ভোগ করতে তুমি পারোনি, সেটা কোনটা? এই কোনটা? এখানে লিখছি এতক্ষণ ধরে, কোনটা? এটা কি লিখেছি? গার্মেন্টস। গার্মেন্টস। তাহলে তুমি এই গার্মেন্টসটা তোমার ভোগ করার কথা ছিল না ডোমেস্টিক প্রোডাকশন হিসাবে? ইয়েস স্যার। সেটা তুমি এখন কি করেছো? ইম্পোর্ট মানে এই ইম্পোর্ট স্যার করেছো, আমেরিকা এক্সপোর্ট করেছো আমেরিকাতে। এক্সপোর্ট করেছি। তাহলে তোমার এই গার্মেন্টসটা সি এর মধ্যে থাকার কথা ছিল না ভোগ ব্যয়ের মধ্যে, তোমার দেশীয় উৎপাদন যেহেতু? জি স্যার। ইয়েস স্যার। এখন কি সেটা আছে? নেই স্যার। না স্যার। কারণ ওটা কে খাচ্ছে এখন? সরি, কে ভোগ করছে? পোশাক তো আর খাওয়া যায় না। কে ভোগ করছে? আমেরিকার। আমেরিকা ভোগ করছে। আমেরিকার। এবার দেখো তো, তুমি যে তাকে দিয়েছো, তো আমি যদি বলি যে দ্রব্যের বিনিময় দ্রব্য, তাহলে তুমিও আমাকে দাও, আমি যে পরিমাণ ভোগ করতে পারিনি সেই পরিমাণ আমি তোমার কাছ থেকে নিব। বুঝতে পেরেছো? জি স্যার। বুঝতে পেরেছো? এই তোমরা কি বুঝতে পেরেছো? একটু জটিল মনে হচ্ছে? জি স্যার। আহ, এখন দেখো যে এই যে আমাদের এক্সপোর্ট আর ইম্পোর্ট, দেখো যে তোমার এখানে কিন্তু তুমি ধরো $20 সমান ভোগ করেছো, সেই $20 কিন্তু তুমি বাইরের থেকে উপার্জন করেছো, সেটা কিন্তু তোমার দেশীয় প্রোডাকশন দিয়ে। কিন্তু তুমি যদি এরকম ডলারের হিসাব এইভাবে যদি না ধরো, ইম্পোর্টটা যদি না নিয়ে আসো এর মধ্যে, তাহলে তুমি যে ডলারটা দেখো, এখান থেকে যদি আমি বলি এই যে $20, এটা কি মাইনাস হয়ে গেছে না তোমার থেকে? দেখো তো এই ডলারটা জি স্যার। মাইনাস হয়ে গেছে, তাহলে তুমি এই ডলারটা কোথায় মাইনাস পেলে? হয়ে গেছে। এই ডলারটা তুমি কোথায় পেলে? তাহলে তো তোমার ভোগ ব্যয়ের হিসাবে ধরো এটা 100 150 190, তাহলে 190 এর পরও তো তুমি কত খেয়েছো? 190 এর পরও তো তুমি খেয়েছো। 190 সরি, 190টা তো তুমি জি স্যার। খেয়েছো, 190টা তো পুরোটাই খেয়েছো, কিন্তু তার থেকে দেখো তো তোমার 20 মাইনাস হয়ে যাচ্ছে না? তারপর। কারণ ইম্পোর্টটা তো তোমার পকেট থেকে বের হয়ে যাচ্ছে, ওটা জি বাইরের দেশ স্যার। নিয়ে নিচ্ছে। তাহলে এই যে 20 টাকা, এটা তুমি কোথায় পেলে? এই 20 টাকা কিন্তু তারপরে এই 100, এই 20 টাকা কিন্তু 190 এর মধ্যে আছে, আছে না? এই যে ডলারটা 190 এর মধ্যে আছে না? জি স্যার এখানে মাইনাস করা ইয়েস হয়েছে স্যার। যেহেতু তুমি ভোগ 80 ব্যয়ের মধ্যে আছে, বিনিয়োগ ব্যয়ের মধ্যে আছে, সরকারি ব্যয়ের মধ্যে আছে, তাহলে তুমি তো 190 টাকা আয় করেছো,
তাহলে সেই 190 টাকা থেকে যদি তুমি 20 টাকা বাদ দিয়ে দাও তাহলে তো তোমার পুরো আয়টা থাকে না। কত থাকে সেটা? 170। তোমার 170 জিডিপি কি আসলে 170 নাকি তার চাইতে বেশি? বেশি স্যার। কত টাকা সমান বেশি? এই কত টাকা সমান বেশি? 190 স্যার। 20 টাকা সমান বেশি। এই 20 টাকা তুমি খেয়েছো না? 20 টাকা তোমার দেশ থেকে তুমি বাইরের দেশে পাঠিয়ে তুমি এটা আয় করেছো না? তা নাহলে 20 টাকা খেলে কি করে তুমি? তোমাকে কি একজন দীর্ঘদিন ধরে ধার দেবে নাকি? জি স্যার। সে কি তোমার আত্মীয়? না। আত্মীয় কি ধার দেয় নাকি টাকা পয়সা? এই বুঝতে পেরেছো? কে বুঝতে পারেনি কথা বলো। বুঝতে না পারলে এখনো কথা বলো, আমি কিন্তু এখন জিজ্ঞেস করব। বলো যে স্যার এখনো পুরোপুরি বুঝতে পারিনি বা এখনো একটু সমস্যা মনে হচ্ছে। বলো, তোমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। এই শুভ, তুমি কি বুঝতে পেরেছো? শুভ, তুমি কি বুঝতে পেরেছো? কথা বলো। নাসিব বলো, বুঝতে পেরেছো? নাসিব, তোমাকে আমি শুনতে পাচ্ছি না। জি স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। এখন বলো তো তাহলে আমি যে এই যে 100, 150, 40 লিখেছি, এখানে কি তাহলে কোনো টার্ম বাদ আছে? বাদ থাকলে সেটা কত হবে? বলো কত হবে এখানে? স্যার এখানে 170 হবে। ওয়েট দেখি। এই ইবাদত হোসেন, চিন্তা করে বলো এখানে কত জি স্যার। হবে? কত হবে এখানে? আমি আবার ক্লিয়ার করি, দেখো আমি এখন পুরোটাই মুছে দিলাম, ঠিক আছে? মুছে দিয়ে তোমাকে আমি দেখাচ্ছি না, পুরোটা না, আমাদের যতটুকু লাগবে আমরা সুন্দর করে একটা অংশ ফাঁকা করে নিই। ধরো আমি কত কত লিখেছি বলো এবার। এখানে কত কত লিখেছি, সংখ্যা কত কত দিয়েছি বলো, দ্রুত বলে যাও। 100 কত নিয়েছি? 100 100 প্লাস 50 50 প্লাস কত? প্লাস 40। দাঁড়াও, প্লাস 40। এবার দেখো এই পর্যন্ত এর মধ্যে কি কি আছে? ভোগ ব্যয় আছে, এটা হলো সি, তাই তো? এটা কি? ইয়েস স্যার। 50টা কি? এটা স্যার সঞ্চয়। সঞ্চয়, বিনিয়োগ ব্যয়। সঞ্চয়। বিনিয়োগ ব্যয়, বিনিয়োগ ব্যয়। সঞ্চয় কি তোমার ব্যয় নাকি? বিনিয়োগ ব্যয়, বিনিয়োগ ব্যয়। এটা আই, ইনভেস্টমেন্ট ডিমান্ড, তাই তো? অথবা ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। এটা কি? 40টা কি? জি, জি সরকারি ব্যয়, স্যার এটা ও সরকারি ব্যয়। তাহলে এবার দেখো, জি স্যার। তাহলে তোমার তুমি এবার কি বলছো যে তোমার এখানে এর মধ্যে কত টাকা সমান তোমার ইয়ে আছে, ইনপুট আছে? এই কত টাকা সমান -20। ইনপুট আছে? -20 না? এবার দেখো তো তুমি এখানে টোটাল কয় টাকা সমান খেয়েছো? খেয়েছো বা বিনিয়োগ করেছো কত? 190। এখন আমি যদি বলি তোমার দেখো তো তাহলে 190, তাহলে তুমি দেখো তো এই 190 এর মধ্যে কত আছে? 190 এর মধ্যে কত যোগ আছে? এই কত কি কি যোগ আছে? 20 যোগ আছে, তাহলে এখন 20 টাকা বাদ দিয়ে দাও, তাহলে থাকে কত? 170। 170। কিন্তু তুমি তো 170 খেয়েছো বা বিনিয়োগ করেছো কত টাকা সমান? তুমি খেয়েছো বা বিনিয়োগ করেছো কত টাকা সমান? 190 স্যার। 190। তাহলে বাদ বাকি 20 টাকা কোথায় পেয়েছো? স্যার ঋণ করতে ঋণ করতে হয়েছে। এই কোথায় ঋণ করতে হয়েছে? আমি কি ঋণ করতে হয়েছে তারপরে ঋণ কি করেছি নাকি? আমরা আমরা তো ঋণ করিনি। আমরা আরেকটা টার্ম নতুন নিয়ে আসছি না যে 20 টাকা পাওয়ার জন্য, কোন টার্মটা সেটা? কি করেছি সেখানে আমরা? কি স্যার করেছি? রপ্তানি করেছি। রপ্তানি করেছি, কত টাকা সমান? 20 টাকা সমান। 20 টাকা সমান। 20 টাকার সমান। তাহলে এক্সপোর্ট আর ইম্পোর্টটা ভারসাম্যে থাকার কথা না? জি স্যার। থাকার কথা, কিন্তু বাংলাদেশের কি আছে? এবার দেখো তাহলে আমরা কি বললাম, দেখো সি প্লাস কোনটা? আই স্যার আই প্লাস স্যার। তারপর জি 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 আর প্লাস জি প্লাস কত? এক্সপোর্ট 20 স্যার। মাইনাস জি স্যার মাইনাস প্লাস 20। স্যার 20। 20 কত আসছে? 190। তাহলে আমরা ইম্পোর্টটাকে কেন নিয়ে আসলাম বলো? যদি আমরা ইম্পোর্টটাকে নিয়ে আসি, ইম্পোর্টটা তো আমাদের একটা ব্যয়, তাহলে আমরা ওই $20 আর খুঁজে পাচ্ছি না যে এই $20 কোত্থেকে আসলো, তাই না? জি স্যার। কিন্তু আমরা তো সেটা সমান ভোগ করেছি।
তাহলে এই $20টা আনার জন্য আমাদের কিন্তু রপ্তানি আয়টাকে এখানে যোগ করতে হয়েছে। আর রপ্তানিটা তো আমাদের দেশীয় উৎপাদনটা আমরা করেছি, দেশীয় উৎপাদনটাই আমাদের বাইরের দেশে গেছে। তাহলে এই দেশীয় উৎপাদন যদি বাইরের দেশে চলে যায় তাহলে এই 20 টাকা আসলো কোত্থেকে, সেটাও তো একটা কোশ্চেন হবে, তাই না? এই বুঝতে জি, স্যার। পেরেছো? কথা বলো না কেন, কথা এরকম ধীরে ধীরে হচ্ছে কেন? তাহলে শুভ কি আমাকে আর একটু বুঝাই দিবা যে আমাদের জিডিপিতে কেন আমাদের এই টার্মগুলো থাকে? আমরা বলছি জিডিপি, সরি একটু বড় হাতের লিখি, আমরা বলছি যে জিডিপি সমান সমান আমাদের থাকে সি, আমি চাই যে তোমরা এটা স্পষ্ট বুঝো, সি প্লাস আই প্লাস, যাতে অন্য কেউ বোঝাতে পারো, আই প্লাস জি প্লাস কি এক্স মাইনাস কি, না হলে কিন্তু আমি এখন কোশ্চেন করবো এখান থেকে, মাইনাস এম। মাইনাস স্যার এম। এম আমাকে কি বলো তো যে তাহলে এখন এই আমরা যদি এখন তোমাকে কোশ্চেন করি যে আমাদের তো সি হলো ভোগ ব্যয়, আই হলো বিনিয়োগ ব্যয়, জি হলো সরকারি ব্যয়, আর এম হলো ইম্পোর্ট আমদানি ব্যয়। এই আমদানি ব্যয় হওয়া সত্ত্বেও কেন আমরা আমদানি ব্যয়ের আগে মাইনাস সাইন দিলাম, আর এখানে রপ্তানিটা আমাদের আয়, তারপর আমরা কেন এটাকে যোগ করলাম? বলো আমাকে, দ্রুত বলো, আমাদের সময় কিন্তু কম, বেশি সময় নিলে আমাদের এই কোর্স শেষ হবে না, বলো। শুভ কথা বলো, আমি কি বলেছি বলো, আগে কি বলেছি বলো, শুরুর কোশ্চেনটা কি করেছি, ইম্পোর্টের আগে মাইনাস কেন, সেটার উদাহরণ সেটা বলো, কেন সেটা মাইনাস? ইম্পোর্টটা আমাদের কি করতে হয়, পরিশোধ করতে হয় নাকি কাউকে? স্যার আমরা বাইরের দেশ থেকে যেটা ঋণ নিয়েছি এই সেটা ঋণ না, ঋণ পরিশোধ না, করতে হয়। ইম্পোর্টটা ঋণ কিনা এখন আমরা জানি না, আমাদের কাছে নিজের কাছে ডলারের রিজার্ভ থাকে, কেন বাংলাদেশ ব্যাংকে দেখো না 45 বিলিয়ন এত বিলিয়ন ডলার রিজার্ভ থাকে। জি স্যার। তাহলে আমরা বলছি কি ইম্পোর্টটা তাহলে কি আমরা বাইরের দেশকে পরিশোধ করে দিচ্ছি, তাই না? সেটা কি আমার দেশের মধ্যে ব্যয় নাকি দেশের বাইরে চলে যাচ্ছে? দেশের বাইরে স্যার। দেশের এই বাইরে চলে যাচ্ছে স্যার। এইচপি ল্যাপটপ যদি বাইরের দেশ থেকে আনি সেটার ইনকাম কি আমাদের দেশের ওরা পায় নাকি আমেরিকার যারা ভূমি শ্রম মূলধন সংগঠন তারা পায়? আমেরিকা স্যার আমেরিকা আমেরিকার আমেরিকানরা পায়। তাহলে আমার টাকাটা, আমার ভোগটা তারা নিয়ে যাচ্ছে। তাহলে এটা দেখো তো, ইম্পোর্টটা কার কার মধ্যে আছে, কার কার থেকে বাদ দিয়ে দিলাম আমরা, ইম্পোর্টটা কার কার থেকে বাদ দিয়ে দিলাম, ভোগ ব্যয় থেকে বাদ দিয়ে দিলাম, বিনিয়োগ ব্যয় থেকে বাদ দিয়ে দিলাম, সরকারি ব্যয় থেকে বাদ দিয়ে দিলাম, ওকে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলাম। তাহলে এখন আমরা বলছি কারণ এগুলো তো আমার দেশীয় উৎপাদন না, তাই নাকি? এইচপি ল্যাপটপ কি তোমার দেশের উৎপাদন? না স্যার। তাহলে আমরা এটা থেকে বাদ দিয়ে দিলাম, ওকে, কারণ আমার ভোগের মধ্যে এটা আছে, ইম্পোর্টটা আছে। এবার দেখো তো তুমি যে ইম্পোর্ট করেছো সেটা কি দিয়ে করেছো, এই কি দিয়ে করেছো? ডলার দিয়ে ডলার দিয়ে। তা সেই ডলারটা পেয়েছো কোত্থেকে? স্যার রপ্তানি করে। রপ্তানি করে পেয়েছো। তাহলে আমরা যেহেতু ডলার বাদ দিয়ে দিয়েছি তাহলে আমরা এটা পেলাম কোথায়? আমরা তো তাদের কাছ থেকে ঋণ নেই, এটা তো আমাদের -20 না, -20 না, তো তাদের কাছ থেকে তো আমরা ঋণ নেইনি, ঋণ নিয়েছি নাকি? না তাহলে ঋণ না, নিলে তো স্যার। আমাদের ওই পকেট থেকে বের হয়ে যেত, কিন্তু আমরা তো ঋণ নেইনি, আমরা তো এটা প্লাস হয়ে আছে। তাহলে এটা প্লাস কোত্থেকে আসলো? কারণ আমরা এটা কি করেছি, রপ্তানি করেছি স্যার। তাহলে এই রপ্তানি $20 করেছি, যদি স্যার। এই $20 যদি আমি বাদ দিয়ে দিতাম তাহলে আমার কত টাকা সমান ইনকাম লস হয়ে যেত? 20 টাকা সমান না। আমাদের গার্মেন্টস 20 টাকা ওয়ার্কাররা সমান। যারা ইনকাম করে তারা 20 টাকা সমান বা $20 সমান ইনকাম লস করতো না? জি স্যার। জি স্যার। এই জন্য এটাকে বলা হয় ব্যালেন্স টার্ম, ভারসাম্য উপাদান, ওকে। এই যে প্লাস এক্স মাইনাস এম, তাহলে সবসময় যোগ বিয়োগকে মনে রাখবো হলো নিট বলা যায়, ঠিক আছে? যেমন আয় আর ব্যয়কে আমরা মুনাফাও বলতে পারি, আয় আর ব্যয়ের পার্থক্য যেটাকে মাইনাস করা সেটাকে, অথবা আমরা নিট আয়ও বলতে পারি, মনে রাখবো এটা। এটাকে আমরা এক্স এনও বলতে পারি অথবা এন এক্সও বলতে পারি, ওকে, নিট রপ্তানি। এখন একটা কোশ্চেন করি, এবার বলো তো, আমি বলছি যে বাংলাদেশের আমদানিটা বেশি, ধরলাম সাপোজ একটা সংখ্যা বলো তুমি, ধরো $30 সমান, আমরা সহজ করে নিলাম, কিন্তু তার চাইতে বাংলাদেশের যা ইম্পোর্ট তার চাইতে রপ্তানিটা কম, ওকে, বুঝতে পেরেছো? জি স্যার। জি তাহলে স্যার। বলো তো বাংলাদেশের কি এক্সপোর্ট আর ইম্পোর্টটা মাইনাস নাকি প্লাস? আমি ধরলাম মাইনাস স্যার। বাংলাদেশের রপ্তানি হলো তোমার কত, রপ্তানি একটা সাপোজ একটা সংখ্যা বলো, $20 হলো রপ্তানি করে, আর আমদানি করে $30 সমান, ওকে। জি স্যার। জি স্যার। তাহলে বাংলাদেশের মাইনাস কত? স্যার 10 মাইনাস 10। তাহলে সে -10। তাহলে বাংলাদেশকে কয় ডলারের সমান ধার করার কথা? স্যার -10 স্যার ডলার। -10 আবার কি, ধার বললেই তো মাইনাস, $10 ধার জি করার স্যার। কথা, তাই না? $10 জি ধার স্যার। করতে হবে। জি তাহলে স্যার। বাংলাদেশ কি আসলে $10 ধার করে? কিন্তু আমি তো বলছি যে বাংলাদেশের পজিটিভ একটা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি,
45 টাকার সমান ব্যাংকে তার এক্সট্রা আছে, মানে 45 বিলিয়ন যদি তুমি ধরো, আমরা ধরলাম 20 বিলিয়ন, 30 বিলিয়ন, 10 বিলিয়ন তার ধার করার কথা, কিন্তু 45 বিলিয়ন বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ আছে। এটা কোত্থেকে আসলো? কোশ্চেন বুঝতে পেরেছো? জি স্যার। বাংলাদেশের কত ব্যাংকে থাকার কথা ছিল? কত থাকার কথা ছিল? স্যার কত থাকার কথা ছিল? -10। -10, অর্থাৎ তার ধার করার কথা ছিল $10 বিলিয়ন, কিন্তু আমরা তা দেখছি না, আমরা দেখছি একটা অন্য চিত্র, সেটাকে আমরা বলছি +45 বিলিয়ন ডলার। তাহলে এই 45 বিলিয়ন কোত্থেকে আসলো, এখন হলো আমাদের সেই কোশ্চেন। ঠিক আছে, জি স্যার। বুঝতে পেরেছো? সেই কোশ্চেন আমরা সলভ করব। এখন আমরা নতুন একটা কনসেপ্টে যাব, যেটাকে আমরা বলছি জিএনপি বা জিএনআই। এবার আমরা আসি, আমরা এটাকে মুছে ফেলছি। ওকে, এই জি স্যার। এবার বলো এই কনসেপ্টে কার কার সমস্যা আছে বলো। আবু সাহেব সমস্যা আছে 6301, কথা বলো, নাইলে কিন্তু তোমাকে এখানে অ্যাবসেন্ট করে রাখবো। আবু সাহেব তুমি কি ক্লাসে আসো? আচ্ছা, এখন তোমরা ইবাদত হোসেন তুমি কি বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, শিহাবুর রহমান তুমি কি বুঝেছো এটা? জি স্যার। তুমি কি গত ক্লাস করেছিলে? জিডিপি এর প্রথম সব ক্লাসগুলো তুমি করেছো? না স্যার, কিন্তু স্যার আজকে ক্লাস বুঝেছি স্যার। বুঝতে পেরেছো? ওকে, জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আজকের ক্লাস বুঝলে হবে না, জিডিপি তো তোমার কনসেপ্টটা বুঝতে হবে, তা নাহলে তুমি আজকের ক্লাস বুঝে কি হবে। এবার আমরা আসি, তাহলে আমরা ধরে নিচ্ছি যে এখানে তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, তাহলে আমাদের নেক্সট কনসেপ্ট আমরা কি বললাম বলো? নেক্সট কনসেপ্ট আমরা কি বলেছি? রিক্যাপ করার টাকাটা স্যার, এই যে 45 প্রাইস মেটালি যেটা জিএনপি বা কি জিএনআই। জিএনআই। তাহলে এটার ফুল মিনিংটা আমরা একটু দেখে আসি। জিএনপি এর এলাবোরেশনকে আমরা বলছি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। মনে থাকে যেন, কখনো শুনেছো নাকি জিএনপি বা জিডিপি? স্যার শুনেছো? জি স্যার। জি স্যার। ও, শুনে ভালো লাগলো, আমি ভাবছি যে তোমরা শুধু ফ্রি ফায়ার বা এই গেমগুলোর নামই জানো। এরপর আমরা বলছি যে গ্রস ন্যাশনাল ইনকাম, জি স্যার। গ্রস ন্যাশনাল ইনকাম। ওকে, জিএনপি বা জি, জিএনআই যেটাকে আমরা বলছি। ওকে, এবার আমরা আসি, তাহলে এটা আমাদের জাতীয় আয় পরিমাপের একটা পদ্ধতি আর কি। কারণ শুরুর পদ্ধতিটা আমরা কি বলেছি? শুরুটাকে আমরা কি বলেছি বলো? এক নাম্বারটাকে কি বলেছিলাম? স্যার গ্রস ডোমেস্টিক গ্রেস প্রোডাক্ট। ন্যাশনাল প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট দেশজ উৎপাদন। আর এটাকে আমরা বলছি কি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এটার বাংলা কি? মোট স্যার জাতীয় জাতীয় আয়, মোট জাতীয় আয় বা মোট জাতীয় উৎপাদন। ওকে, উৎপাদন। ওকে, আমরা উৎপাদনটাকে সবসময় আয়ে বা ভ্যালুতে কনভার্ট করি। আর যখনই আমরা উৎপাদনটাকে ভ্যালুতে কনভার্ট করি, সেটা কারোর না কারোর আয়, কারোর না কারোর আবার কি ব্যয়। ব্যয়, অর্থাৎ আয় ব্যয় ইকোনমিতে সমান হয়। এবার দেখো, আমরা বলছি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে এটা যদি আমরা একটা ডেফিনেশন দিতে চাই, তাহলে বলো তো কি হয়? এটাকে আমরা একটু আসি, আমরা ফুল মিনিংটাকে আবার একটু লিখছি। গ্রস, ওকে, গ্রস মানে কি? মোট বা সমষ্টি জি স্যার। বা টোটাল। ওকে, জি বা স্যার। টোটাল না বলে বলি আমরা ওভারঅল, সামগ্রিক। ঠিক আছে, বা সমগ্র আর কি। এরপরে আমরা আসি, দেখো এরপরে আমরা বলছি ন্যাশনাল। ন্যাশনাল, ওকে, তাহলে ন্যাশনালস কারা? তোমার ন্যাশনাল কারা? জাতীয় যারা তোমার কি আছে? সিটিজেনশিপ। সিটিজেনশিপ আছে যাদের, তোমার যারা সিটিজেন্স। জি স্যার। সিটিজেন্স কোথায় আছে? ওইখানে পরে রাখছি, ঠিক আছে। এবার দেখো প্রোডাক্ট, তাহলে তোমার যারা সিটিজেন্স তারা প্রডিউস করছে প্রোডাক্টটা, তুমি বলছো কোন ধরনের প্রোডাক্ট? এই কোন ধরনের প্রোডাক্ট? জিডিপি বা জিএনপি তে কি কখনো প্রাইমারি বা সেকেন্ডারি আসে? না স্যার। না স্যার, মাধ্যমিক দ্রব্য আসে সব সময়, আচ্ছা, চূড়ান্ত ফাইনাল দ্রব্য আসে, ফাইনাল গুডস আসে। এবার দেখো চূড়ান্ত স্যার। তোমার যারা সিটিজেন্স তারা কোথায় আছে? এই একটা নিলাম, আমার ভূমির আন্ডারে। এই ভূমির আন্ডারে কিসের?
ওকে, তোমার যারা সিটিজেন্স তারা তোমার দেশের মধ্যেও আছে, ওকে, জি স্যার, দেশের বাইরেও আছে, জি স্যার, কাতারে আছে, সৌদি আরবিয়াতে আছে, আমেরিকাতে আছে, ইন্ডিয়াতে আছে, ইটালিতে আছে, ওকে, জি স্যার, নেপালে আছে, ভুটানে আছে কিনা জানি না, নেপালে আছে, শ্রীলঙ্কাতে আছে, তারপরে ধরলাম কোন দেশ, আরেকটা দেশ বলো, কানাডাতে আছে, Okay. চায়না চায়নাতে আছে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? জি স্যার, এখন আমি যদি একটা জেনারেল কোশ্চেন করি, জিডিপির বেলায় আমরা একটা বাউন্ডারি ধরেছি, সেখানে কি দেশীয় বিদেশি সবাই ছিল? উৎপাদনটা যে আমরা নিয়েছিলাম সেখানে কি দেশীয় বিদেশি সবাই ছিল? দ্রুত আনসার দাও, স্যার। 3 মিনিট সময় আছে। এই কেন জিডিপির মধ্যে আমার বাউন্ডারি বলে সেখানে কি আমি বলেছিলাম যে বাইরের কেউ থাকতে পারবে না? আমার বাউন্ডারির মধ্যে কেন আমেরিকার লোকজন এসে প্রোডিউস করে না, চায়নার লোকজন এসে প্রোডিউস করে না? জি স্যার, করে। এই বুঝতে পেরেছো কি বলেছি? কি বলেছি বুঝতে পেরেছো? জি স্যার, জিডিপি যখন আমি বলবো ডোমেস্টিক প্রোডাকশন, তখন কি আমি বলেছিলাম আমার নাগরিকদের উৎপাদন, নাকি আমি বলেছিলাম যে এখানে দেশ বিদেশ যেই আছে আমার বাউন্ডারির মধ্যে, যেমন গার্মেন্টস কি শুধু দেশীয়রাই প্রোডিউস করে, বিদেশি গার্মেন্টস কোম্পানি থাকতে পারে না? জি স্যার, পারে স্যার। তাহলে আমি দেশীয়দেরও প্রোডাকশন নিয়েছি জিডিপিতে, বিদেশেরও নিয়েছি, কিন্তু তার লিমিটেশনটা কি ছিল আমার? শিয়াব বলো, লিমিটেশন কি ছিল আমার? একটা কি ছিল? আমাদের বাউন্ডারি বাউন্ডারি ছিল, বাউন্ডারি স্যার। boundary সেটা ছিল, আমার জি দেশের স্যার, মধ্যে ছিল, boundary কিন্তু ছিল। এবার আমি নিচ্ছি কাদের? স্যার। শুধু কাদের? শুধু কাদের? সিটিজেন স্যার, তাহলে আমার সিটিজেন। সিটিজেন যারা, আমাদের তাদের, দেশের আমাদের ন্যাশনালস যারা, তাদের, তাহলে আমরা কাদেরকে বাদ দিয়ে দিয়েছি? আমেরিকা হ্যাঁ, আমাদের- বাইরে যারা আমাদের ফরেনার দেশে- ছিল, ফরেনার ছিল জি স্যার, জি স্যার, আমার দেশের মধ্যে, তাদেরকে আমি কি করে দিয়েছি? বাদ দিয়ে দিচ্ছে। এক্সক্লুড করে দিয়েছি, তাদেরকে আমি এখন বাদ দিয়ে দিয়েছি, এখন শুধু আমার ন্যাশনালস। জি স্যার, কিন্তু আগে শুধু আমার দেশের বাউন্ডারি ধরেছিলাম, এখন আমি আমার ন্যাশনালসরা যদি কেউ দেশের বাইরে থাকে তারটাও কি করতে চাই? ধরতে চাইছেন। তারটাও আমি এখন নিতে চাই, কারণ এরা তো আমার ন্যাশনালস, এরা ইনকাম করে আমার দেশে পাঠায় না, রেমিটেন্স জি স্যার, পাঠায়। পাঠায় না? জি স্যার, হ্যাঁ, বুঝতে পেরেছো? জি তাহলে এখন আমি যদি এখানে যদি আমি এখন জিডিপি হিসাব করতে চাই, আমাদের কিন্তু ওই লাস্ট মেথডটাই গুরুত্বপূর্ণ, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, যেটা দিয়ে করেছিলাম আমরা জিডিপি, ওই মেথডে আমরা দেখবো, এক্সপেন্ডিচার মেথড। তাহলে এখানে কয়টা মেথডে আমাদের এই ক্যালকুলেশন করা যায়? আমার দেশের লোকজন বাইরের দেশে প্রডিউস করছে, দেশেও করছে, তাহলে শুরুতে আমরা কোন মেথডে ইউজ করতে পারি? প্রোডাকশন। 2 নাম্বার স্যার, আমাদের স্যার, production, উৎপাদন পদ্ধতি, তারপরটা কি? আয় পদ্ধতি। 3 নাম্বারটা কি? এই 3 নাম্বারটা কি? উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি, এর পরের কোনটা? তোমরা তো একটু পড়াশোনার মধ্যে নাই। ব্যয় পদ্ধতি ব্যয় পদ্ধতি, এক্সপেন্ডিচার মেথড। এবার আমরা আসি, এবার দেখো, তোমার আমি যদি বলি যে প্রোডাকশন মেথড, আমাকে শুভ বলো, শুভ আছো, ক্লাসে আছো? ইবাদত হোসেন বলো। যদি আমি তোমাকে প্রোডাকশন মেথড বলি, তাহলে প্রোডাকশন মেথডের যে আমরা প্রোডাকশনটা চিন্তা করছি, এটা কি সব প্রোডাকশনের ভ্যালুটাই কি এখানে আসবে, নাকি কিছুটা এদিক ওদিক হবে? স্যার প্রশ্নটা একটু আবার করতেন। যেমন ধরো আমি বলছি যে আগে যখন আমরা প্রোডাকশন মেথড বলেছিলাম, তখন আমরা বলেছিলাম যে আমার বাউন্ডারির মধ্যে যত উৎপাদন আমাদের আছে, সেই উৎপাদনগুলো করার জন্য আমাদের ফ্যাক্টর গুলো ছিল ভূমি, শ্রম, মূলধন বা সংগঠন, তাই তো? স্যার তাহলে যদি সেটা হয়ে থাকে, তাহলে যদি তুমি প্রোডাকশন মেথডে হিসাব করতে চাও, যেমন ধরো আমার দেশের সিটিজেনরা, তারা তো বাইরেও আছে, কিন্তু তাদের তো সব ফ্যাক্টর নেই, তারা শুধু লেবার হিসাবে কাজ করছে, প্রডিউস করছে, তাদের তো ল্যান্ড নেই, এন্টারপ্রেনারশিপ হয়তো থাকছে না, বা থাকতেও পারে, তারা অন্যের আন্ডারে কাজ করছে, বাইরের দেশের এন্টারপ্রেনার। তাহলে সেই ক্ষেত্রে তুমি এটা কিভাবে বলবে যে প্রোডাকশন মেথডের ডেফিনেশনটা? এখানে তো তোমার সব সিটিজেনের প্রোডাকশনটা আনতে হবে,